সোনা, কেমন চমকে দিলাম তোমায়? খুশি হয়েছো? হ্যাঁ, এসব এসব আমি কিছু কনক শোনো শোনো, আমাদের জুই কিন্তু দারুণ চা বানান, আজ না খেলে পুরো মিস। তুই কি ওনাকে চিনিস? ও আমার অনেক পুরনো পরিচিত, অনেকদিন দেখা হয়নি, আজ আবার দেখা হলো। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। এই সব কিছু কিন্তু আমার জন্য হয়েছে, ট্রিট আমার চাই। আচ্ছা হবে, ট্রিট হবে। এই যে বাবু, খাবার সময় হয়েছে না, ওকে নিয়ে যাও, ওকে গিয়ে খাইয়ে দে। চল বাবু, খেয়ে নেবে, গুডু ভাই হয়ে খেয়ে নাও, তারপরে এসে বন্ধুর সাথে কথা বলবে। চল। গুড্ডু, তুমি চট করে খেয়ে এসো, আমি আছি। চলো আসো। কনক, চায়ে চিনি কতটা দেব? আমার কিছু জানার আছে। তার জন্যই এসছো? না, তোমার সাথে আমার এখানে দেখা হতে পারে এটা আমি ভাবিও নি, কিন্তু দেখার পর খুব স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন আসছে। আমরা যখন উদয়পুরে ছিলাম তখন তুমি ওখানে, আমরা যে হোটেলে ছিলাম সেখানে তুমি চাকরি করছিলে। হ্যাঁ, ব্যাপারটা সত্যি কোইন্সিডেন্টাল। সেটা যদি হয়েও থাকে, কিন্তু তুমি এখন এখানে কি করছো? এখানে এখন তোমার সঙ্গে আমার দেখা হওয়া, এটাও কাকতালীয়। কনক, তুমি কি সন্দেহ করছো? তোমাকে নিয়ে আমার অভিজ্ঞতা তো খুব একটা ভালো নয় তিস্তা, তাই সন্দেহটা খুব স্বাভাবিক। তুমি কি ভেবে কি করছো আমি জানি না, কিন্তু আবার যদি কোনোভাবে আমার আর সাত্তকীর মাঝে সমস্যা তৈরি করার স্বপ্নও দেখে থাকো, তাহলে আগেই বলেছি ভুল করছো তুমি। এরকম কোনো চেষ্টাও তুমি করো না। তোমাকে এতদিন বাদে দেখে না ভালো লাগছে, বদলেছো নিজেকে অনেকটা। মনে হচ্ছে তোমার শাশুড়ি মা মিসেস ইন্দিরা চৌধুরীর ট্রেনিংটা ভালোই হয়েছে। যেটা বললাম সেটা মাথায় রাখো। কনক, তোমার শাশুড়ি মা নিজে আমার বাড়িতে এসে আমাকে অনেকবার থ্রেটেন করে গেছেন। আজ আজ ওনার গলার সুরটা আমি তোমার গলায় পেলাম। তবে কি জানো তো, তোমার এই কথাগুলোতে না আমার আর খারাপ লাগে না, কারণ তুমি যা যা বলছো সবই জাস্টিফাইড। 100 বার 1000 বার তুমি এই কথাগুলো আমাকে বলতে পারো, রাইট আছে তোমার। সত্যি তো কনক, তোমাদের বিয়ের পর আমি যখন বুঝতে পারলাম সাত্তকী আমাকে আর ভালোবাসে না, তোমাকে ভালোবাসে, তারপরেও আমি ওকে জোর করে পেতে চেয়েছি। এটা তো অন্যায়, খুব অন্যায়। কাউকে ভালোবাসাটা অন্যায় নয় তিস্তা, কিন্তু তাকে কাছে পেতে তুমি যেগুলো করেছো সেগুলো। তার জন্য তুমি ফল পেয়েছি, আর তুমি জানো না, কোনো না কোনোভাবে আজ আমি তার জন্য সাফার করেই যাচ্ছি। কি জানো কনক, একদিন ভেবেছিলাম আমি সুপার মডেল হব, সাত্তকীর মতো একজন লাইফ পার্টনার হবে আমার, কিন্তু কিন্তু আজ আমি কোথায়? আজ আমি একটা হোটেলের মামুলি স্টাফ, আর সেই চাকরিটাও আমি কবে ছেড়ে চলে এসেছি। একটা শাটল কোকের মতো ঘুরে বেড়াচ্ছি, শেষ খড়কুটো আশ্রয় করে বাঁচতে চাইছি। এটাই বোধহয় হবার ছিল আমার। আমি না এখন তবুও লাইফটাকে একটু অন্যভাবে বুঝতে শিখেছি, কিন্তু তখন আমার মাথায় সাত্তকী ছাড়া আর কিছু ছিল না। কনক, তুমিও তো একজনকে ভালোবেসেছো নিজের সবটা দিয়ে, আর তুমি খুব লাকি যে ওর সাথে তুমি ঘর করারও সুযোগ পেয়েছো। কিন্তু একবার আমার কথাটা ভাবো, আমি যাকে একদিন ভালোবেসেছিলাম, যার সাথে আমার গোটা লাইফটা স্পেন্ড করবো ভেবেছিলাম, যার সাথে আমার অনেক দিন ধরে একটা সম্পর্ক ছিল, সে যখন একদিন আমাকে এসে বলল সে আমাকে আর ভালোবাসে না, আমার সাথে আর থাকবে না, আমার কষ্ট হয়নি? খুব সহজ ছিল আমার জন্য মেনে নেওয়া পুরো ব্যাপারটা। আমার কি করে মাথা ঠিক থাকবে বলো তো? একদিন সাত্তকী হঠাৎ করে তোমাকে বিয়ে করে ফেললো, কিন্তু আমি তখনও জানি ও আমাকেই ভালোবাসে।
কনক, তুমি তো আজকে অনেকটা ম্যাচিওর করেছো। তুমি এই কথাগুলো বুঝবে এটা বিশ্বাস করেই আমি কথাগুলো বলছি। তোমাদের বিয়ের আগে আমি ছিলাম চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর আমার জন্য শুধু সাত্তকী কেন, সাত্তকীর মতো আরো অনেক তাবর তাবর লোকের ভিড় ছিল। কিন্তু আমি কারোর দিকে তাকাইনি, আমি শুধুমাত্র সাত্তকীকে ভালোবেসেছিলাম। আর ও কি করলো? ওর ছোট মার কথায় একদিন তোমাকে বিয়ে করে বসলো। না না কনক, আমার এই কথাটা মেনে নিতে অনেক সময় লেগেছে, কিন্তু আজ যখন আমি মেনে নিয়েছি তখন আমার স্বীকার করতে দ্বিধা নেই। তুমি আমার থেকে অনেক ভালো। খুব স্বাভাবিকভাবেই তখন তোমাকে আমি চিনতাম না, আর সত্যি বলতে চিনবার চেষ্টাও করিনি, কারণ আমার মনে হতো তুমি আমার রাইভাল। আমার ভালোবাসার মানুষটাকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। ভগবান আমাদের মিলিয়েছেন তিস্তা, এতে আমার কোনো হাত নেই। জানি তো, কিন্তু তখন সেটা বুঝতাম না, আর তাই আমি নানাভাবে তোমার ক্ষতি করবার চেষ্টা করেছি। কি মনে হতো জানো তো, যা করছি বেশ করছি, আমি তো সার্থকের জন্য করছি। আচ্ছা বলো তো কনক, আমার মতো ভালোবেসে এত রিস্ক কজন নিতে পারে? না না, আমি যা করছি তার জন্য আমি রিপেন্ট করছি। তখন আসলে খুব অহংকার ছিল আমার। আমার মনে হতো সার্থকের জন্য আমি আইডিয়াল ম্যাচ, আর তুমি কোনো অ্যাঙ্গেল থেকেই ওর যোগ্য নও। কিন্তু আজ যখন তোমাকে দেখি, কি সুন্দর করে তুমি নিজেকে গড়ে তুলেছো, একেবারে ওর মনের মতো। এই তো সেদিন উদয়পুরের ডায়াসে তোমরা দুজন একসাথে দাঁড়িয়েছিলে। কি ভালো লাগছিল তোমাদেরকে দেখতে। দুটো মানুষ একে অপরের প্রেমে কত সুখী। না না কনক, আমি কোনোদিনই সেই জায়গাটা রিচ করতে পারিনি, আর তাই আজ যদি আমি তোমার কাছে হেরেও গিয়ে থাকি, আমার সেটা স্বীকার করতে লজ্জা নেই। তুমি সত্যি একটা এক্সাম্পল কনক, আমাদের তোমার থেকে অনেক কিছু শেখবার আছে। হ্যাটস অফ। এ কি, গুড্ডুর খাওয়া হয়ে গেল, এখন আপনার এক কাপ চা খাওয়া হলো না? আর তুই নিশ্চয়ই বকবক করতে করতে চাটাকে জল করেছিস। হ্যাঁ, সেই আসলে এতদিন বাদে দেখা হয়েছে, কত কথা। ঠিক আছে, আমাকে 2 মিনিট সময় দিন, আমি এক্ষুনি আরেকটা। না থাক, আমি এখন আর চা খাবো না, আমি বেরোবো এবার। গুড্ডু, আজ আমি আসি, আবার দেখা হবে। তুমি গুড বয় হয়ে থাকবে কেমন? গুড্ডুর মায়ের সঙ্গে তো একবারও দেখা হলো না, উনি কোথায়? না আসলে গুড্ডুর সাথে তো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু ওর মায়ের সঙ্গে এখনো আলাপ হয়নি। আমি তো উদয়পুরে ভেবেছিলাম জুঁই ওর মা, খেয়ালও করিনি যে ওর বিয়ে হয়নি। আর তুমিও, তাই ভাবলাম যে ওর মা। এইভাবে জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। না না কনক, এতে মনে করার কিছু নেই তো। আমাকে প্রায়ই এই প্রশ্নটা শুনতে হয় অনেকের কাছ থেকে, বিয়ে হয়নি অথচ একটা বাচ্চার সাথে থাকে। মানে ওর মা? কনক, আমি এই প্রশ্নটার উত্তর সচরাচর দিই না, আর দেবার প্রয়োজনও মনে করি না, কিন্তু আজ যখন তুমি জিজ্ঞেস করছো, সত্যি কথাটাই বলবো। কারণ আমার বিশ্বাস আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি অন্তত বুঝবে। বুঝবো মানে? এতে বোঝার কি আছে? বোঝার আছে কনক, আর বোঝার আছে বলেই আমি আর কাউকে বলতে পারবো না। গুড্ডুর মা কে তিস্তা?
তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি যখন বলেছি বলবো বলবো তো। ও আমাকে ঠকায়নি, ও চিট করেনি আমার উপরে। আমাকে ভালোবাসতো, নিজের সবটা দিয়ে ভালোবাসতো। আর আমাদের সেই ভালোবাসারই সাক্ষী গুড্ডু, আমার আর সাত্তুকের ছেলে।